বিএনপির একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, ওনার নাম সম্ভবত এম হাসান, উনি একটা গুজব বাজারে ছাড়ার চেষ্টা করছেন। সেটা হচ্ছে আপনি কখনো গুমি হননি, আপনি পুরোটা সময় তুরস্কে ছিলেন। আপনি কি বলবেন? আমাকে আজকে আজকে একটা পাঠালো আমার এবং আরমানের নামে বলে জি জি। মানে মানুষের মস্তিষ্ক বিকৃতি কতটা হতে পারে, আচ্ছা। মানে এটা কল্পনা করা যায় না আর কি। আমি তো ডক্টর ইউনূস সহ ওখানে গিয়ে দেখিয়ে এসছি কোথায় কি হয়েছে না হয়েছে। আমি যে ওখানে ছিলাম, আপনারা তো আমার আগের ইন্টারভিউতে দেখেছেন যে আমার মুক্তির পর আমি যখন হাসপাতালে ভর্তি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমার ওখানে গিয়েছিল। আপনি দেখতে গিয়েছিলেন এবং আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনি কি ডিজিএফআই অপহরণ করেছিল? তো আমি বলেছি ওয়াই আর ইউ আস্কিং মি, ইউ আর দ্য চিফ, আই এম আস্কিং ইউ, টেল মি। রাইট, কে করেছে? আচ্ছা। তো ও বলেছে আমি স্যার আই এম অনেস্টলি স্পিকিং আমি জানি না, আমি তদন্ত করব। এবং উইদিন উইকস তদন্ত করে, এবং ইট ওয়াজ ভেরি পাওয়ারফুল ইনকোয়ারি কমিটি। আপনার বিডিআর হত্যায় তো এক লেফটেন্যান্ট জেনারেল, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিল। বিডিআর হত্যা জেনারেল জাহাঙ্গীর প্রধান ছিলেন। আমার এটাতে উপদেষ্টা জাহাঙ্গীরের কথা বলছি। হ্যাঁ, আমার এটাতে অতিরিক্ত মেজর জেনারেল 5 জন দেওয়া হয়েছে। 5 জন হাসপাতালে গিয়ে আমার সাথে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, এবং আমি তাদের রুম গুলোর সাইজ, জানালার সাইজ, রডের সাইজ, কয়টা দরজা বেন্ডের সব বলেছে। 3-4 দিনের মধ্যে তারা তদন্ত করে তখন ডিজিদেরকে কিন্তু তখন রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে তো ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনূস সহ আমি, হুমাম কাদের এবং নাহিদ ইসলাম সহ আমরা, ডক্টর ইউনূস তখন নজরুল যে অ্যাডভাইজার নজরুল ইয়ে ছিলেন, আসিফ নজরুল ছিলেন, অ্যাডভোকেট অ্যাডভাইজার রিজওয়ানা ম্যাডাম ছিলেন। আমরা সবাই ওখানে ছবি, এগুলো ভিডিও ছবি এগুলো আপলোড করাই আছে। তো এইখানে তারা এগুলো হাস্যকর কথা বলে নিজেদেরকে পাগল বানাচ্ছে আর কি। উনি আরেকটা দাবি করেছেন যে আপনি যেখানে ছিলেন, এক হচ্ছে যে আপনি ওই গুমের যেই ছোট কারাগারগুলো ওখানে ছিলেন না, আপনাকে একটা হয়তো বা ভিন্ন ফ্যাসিলিটি রাখা হচ্ছে, আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে দেখা করতে পেরেছে, এরকম একটা কথা উনি বলেছেন। আমার মা মারা গেল আমি জানতে পর্যন্ত পারলাম না। রাইট রাইট। আমার মা মারা গেল, আমাকে জানতে পর্যন্ত দেওয়া হলো না। আমি চিঠি দিয়ে লিখেছি আমার মা বেঁচে আছেন কিনা, কেমন আছে, আমার স্ত্রী সন্তানরা কেমন আছে, আর আমি বেঁচে আছি এটা ওনাদেরকে জানান, তাহলে ওনাদের পেরেশানি কিছুটা কমবে। ও জবাব দেয়নি। কত পাষণ্ড তার। আমি ঢাকা শহরে থাকলাম, আমি জানতে পারলাম না, আমার মুক্তির পরে আমি জানতে পারলাম। আপনি চিঠি লেখার কথা বলছেন, যারা এগুলি বলে তারা মানসিক বিকৃতির কত নিম্ন স্তরে আমি চিন্তা করতে পারি না। জি, আপনি চিঠি লেখার কথা বললেন একটু আগে, কাকে চিঠি লিখেছিলেন আপনার মায়ের কথা জানতে চেয়ে? বা চিঠি না, আমি এটা দরখাস্তের মতো, ওখানে আমি কাগজ কলম চেয়েছি, তারা কাগজ কলম দিয়েছে, আমি ওখানে কর্তৃপক্ষের কাছে লিখেছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে। আচ্ছা, ইনফরমেশন ইনকোয়ারি করে আমি 4-5 বার লেখা দিয়েছি, আপনারা তদন্ত করছেন, কি তদন্ত করছেন, যদি তদন্ত করেন আমার বাড়িতে কি অভিযোগ আমাকে জানাতে হবে, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, আমাকে আইনি সহায়তা দিতে হবে, আমাকে ডিফেন্স প্রস্তুতি করতে দিতে হবে। কি তদন্ত করছেন? যদি তদন্তই করেন তাহলে আপনারা আমাকে এত জিজ্ঞাসাবাদ করছেন না কেন? আমি 2016 ডিসেম্বর থেকে নিয়ে পরবর্তী 2-2.5 বছর পর্যন্ত 4-5টা লেখা দিয়েছি। যখন আর কোনো সাড়া পাই না, তারপরে আমি আর কোনো লেখা দিইনি, যে তারা এগুলো নিয়ে ছেড়ে ফেলে দেয় হয়তো। জি জি। আমার মনে হয় যে একটি কারণে বিএনপির এই এম হাসান হোক বা বিএনপির গভর্নর, তারা এখন একটু ইন্টারেস্টেড যে এই রকম একটা ন্যারেটিভ বাজারে ছাড়া যায় কিনা, যে আপনি বা ব্যারিস্টার আরমান, আপনারা যেহেতু জামাত সংশ্লিষ্টতা আছে আপনাদের পরিবারের দিক থেকে বা যে কোনো ভাবে, আপনারা গুম হন এই ধরনের সংশ্লিষ্টতা শব্দটা একটু অস্পষ্ট। আমার বাবা জামাত, বাংলাদেশ জামাতের প্রতিষ্ঠাতা আমির, আমি জামাতের সাথে সরাসরি সম্পৃক্ত নই। জি জি, আমি সেটাই মিন করছি, যেহেতু আপনারা পারিবারিক ভাবে আপনারা জামাতের সাথে সম্পর্কিত, আপনার বাবার থ্রোতে আপনি ব্যারিস্টার আরমানের বাবার থ্রোতে ব্যারিস্টার আরমান, এবং ব্যারিস্টার আরমান সক্রিয়ভাবে জামাতের এখন পলিটিক্সও করছেন। আপনি করছেন না, আপনি সবসময় আর্মিতে ছিলেন, প্রফেশনাল ছিলেন, এখন আপনি থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে কাজ করছেন বা আপনার নিজস্ব কর্ম পরিকল্পনা আছে, আমরা সেটা মাত্র শুনলাম। তো মানে বিএনপির সাইড থেকে বা বিএনপির অ্যাক্টিভিস্টদের সাইড থেকে অ্যাটলিস্ট একটা ইন্টারেস্ট কাজ করে এই কারণে যে বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতাও গুম হয়েছিলেন, সালাউদ্দিন আহমেদ, কিন্তু ওনার ব্যাপারে ডাউট হচ্ছে যে ওনাকে ভারতে নিয়ে যাওয়া হয় গুমের পরে। উনি ভারতের শিলং এ খুব জাঁকজমকপূর্ণ অবস্থায় ছিলেন। জি, বিলাসবহুল বাসভবনে ছিলেন, জি, বাংলো বাড়িতে ছিলেন, ওনাকে অনেক ফ্যাসিলিটি দেওয়া ছিল, ওনার ওয়াইফ সেখানে ছিল, তারপরে বাংলাদেশের অনেক সাংবাদিকরাও ওখানে গিয়ে ওনার সাথে দেখা করতে পেরেছেন, ইন্টারভিউ নিতে পেরেছেন, বিএনপির অনেক নেতারা তখন গিয়েছেন। মানে
এই যে ওই কোয়েশ্চেনটা যখন চলে আসে যে বিএনপির একজন নেতা কিভাবে গুম হওয়ার পরে এত ফ্যাসিলিটিতে থাকেন, তারপরে আবার 5 আগস্ট হওয়ার পরে উনি তো আর বাংলাদেশের হেফাজতে ছিলেন না, কোনো এজেন্সির হেফাজতে, উনি সরাসরি ইন্ডিয়ার ভূখণ্ডে ছিলেন। তো ওখান থেকে আবার 5 আগস্ট হওয়ার পর কি এমন হলো যে ওনাকে একদম ছেড়ে দেওয়া হলো, উনি আবার সশরীরে বাংলাদেশে চলে আসলেন, সম্পূর্ণ সুস্থ আছেন। পরের দিনই উনি দেখা গেল বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন যেটা দেখা যায় যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের চেয়েও উনার উপস্থিতি বেশি, মিডিয়াতে বেশি। উনি অনেকটা ডিফ্যাক্টো মহাসচিবের মতোই। প্রধান উপদেষ্টার সাথে সব মিটিং এ উনি বিএনপি কে রিপ্রেজেন্টেশন করছেন, মিডিয়াকে উনি ফেস করছেন। তো এই ধরনের একটা কথা প্রচলিত আছে যে উনি আসলে ইন্ডিয়াতে গিয়ে কর্তৃক ট্রেন্ড হয়ে গেছেন। ওনাকে ইন্ডিয়া ছেড়েছেই এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এখন রয়ের বিএনপির মধ্যে রয়ের রিপ্রেজেন্টেশনের জন্য। তো এই ধরনের একটা কথা অনেক আলোচনা হয়েছে ফেসবুকে, অনেকেই বলেছেন বিএনপি নেতাকর্মীরা অসন্তুষ্ট যে আমাদের একজন নেতার, গুরুত্বপূর্ণ নেতার নামে এই ধরনের একটা, মানে তার ক্রেডেনশিয়াল নিয়ে এই ধরনের একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে আমরা পরে জামাত সংশ্লিষ্ট যারা গুম হয়েছেন, আমি সংশ্লিষ্ট শব্দটা ব্যবহার করছি বাট আমি ব্যাখ্যা করেছি কেন করছি, যে আপনাকে এবং ব্যারিস্টার আরমান আপনারা কখনো গুমই হননি, এই ধরনের একটা সম্ভবত পয়েন্ট তৈরি করার চেষ্টা করছে আমার ধারণা। তো আপনি আপনি একজন গুম হওয়া ব্যক্তি, সালাউদ্দিন আহমেদ বলেন উনিও গুম হয়েছেন, আপনি ওনার গুমের অবস্থাটাকে কিভাবে বিশ্লেষণ করেন? আপনি এই দেশে আসেন, দেশের মানুষ কি বলে দেখেন। দেশের সমস্ত মানুষ বিশ্বাস করে যে উনি রয়ের হয়ে কাজ করছেন। হুম, হুম, ইভেন বিএনপির লোকজন যারা নমিনেশন পেয়েছে, পাচ্ছে, পাওয়ার প্রত্যাশী, হুম, হুম, অনেকে আমার কাছে আসে, এসে আচ্ছা, এই সমস্ত কথা বলে যে আপনি দেখেন এই জুলাই বিপ্লবটা কি ছিল আসলে। আমার মূল্যায়নে এটা একটা ভারত বিদ্বেষী আধিপত্যবাদ বিরোধী একটা গণবিস্ফোরণ ছিল। হুম, হুম। আমি কি ভুল বলেছি? না, আপনি ঠিক বলেছেন, জি। ওকে। কেন? এই যে আওয়ামী লীগের জঙ্গি, মৌলবাদী, পক্ষ বিপক্ষ, পরাজিত শক্তি, এই সমস্ত বয়ানের জন্য এই জেন জি তারা স্লোগান দিয়েছে, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। হুম, হুম, এরপরে যখন আপনি আমাদের এই ৪ টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল দেখেন, জি, ১০২ টার মধ্যে শিবির পেয়েছে ৮৭ টা, ছাত্রদল পেয়েছে ২ টো। কেন? জি, জি। এই কেনর আমার কাছে যেটা বিশ্লেষণ, যে মূল্যায়ন সেটা হলো এই গত ১ টা বছর থেকে এই বিএনপির নেতারা হুম, হুম। তারা আবার ঠিকই একই বয়ান দিচ্ছে। মৌলবাদ, জঙ্গি, পরাজিত শক্তি, পক্ষ বিপক্ষ। শাহবাগে মিটিং করছে। তো আহ, মানুষ জি। তাদেরকে এখন এই আওয়ামী লীগের বি টিম মনে করছে। এবং আচ্ছা। ইউনিভার্সিটির ছাত্ররা সব শিক্ষিত। হুম, হুম, তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে ওই সেম স্পিরিটে। রাইট। তারা মনে করছে দে আর রিপ্রেজেন্টিং ইন্ডিয়া নাও। আপনি আমাকে দেখেন আপনি যারা বিএনপিতে সিনিয়র নেতা এবং ভারত বিরোধী, আমি নাম বলি কয়েকজনের। লুৎফুজ্জামান বাবর, এহসানুল হক মিলন, ওসমান গনি, আম মঈন খান, হুম, হুম, আলতাফ হোসেন, মেজর হাফিজ, উনারা সব সিনিয়র লিডার্স। হুম, হুম, কিন্তু যেহেতু উনারা ভারত বিরোধী, উনার সাইড লাইনে। সামনে কারা আছে? এই যে আপনি যার নাম বললেন, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল, দুলু, বুলু, মির্জা আব্বাস। এরা সব লেফটিস্ট তো। এসব লেফটিস্ট মানেই তো প্রো ইন্ডিয়ান। হুম, হুম, তারা লাইমলাইটে আছে। হুম, তারা বুঝতে পারছে না যে এই যে নতুন প্রজন্ম তাদেরকে প্রত্যাখ্যান করেছে ইউনিভার্সিটি ইলেকশনের মাধ্যমে। হুম, হুম, কিসের জন্য করেছে? এই অনুধাবনটা তাদের নেই। জি। তো এইজন্য তারা এই সমস্ত ন্যারেটিভ তৈরি করে কিছু করতে পারবে না। এগুলো তাদের মানে যখন মানুষ মরে যায় একটা খড়কুটো ধরেও সমুদ্রে বাঁচার চেষ্টা করে। ওইটা ওই ধরনের একটা অ্যাটেম্প। কিছুদিন আগে আপনি দেখেছেন হয়তো ২ দিন আগে আমাকে নিয়ে বাংলা বাজার পত্রিকা ব্যানার মানে মেইন হেডিং করেছে, গোলাম আজম পুত্রের নেতৃত্বে ভারত আক্রমণের পরিকল্পনা। রাইট। এবং তার পরপরই ওই ১-২ দিন পরেই আনন্দবাজার, কলকাতার আনন্দবাজার পত্রিকার কথা বলছেন। জি, আনন্দবাজার সরি হ্যাঁ। এর ২-১ দিন পরেই পাকিস্তান থেকে আরেক রয়্যাল এজেন্ট ক্যাশ লাইনে ফায়দা ফায়দা তাবাস্সুম খান বোধহয় না মোয়াজ্জেম খান। সে লিখেছে যে গোলাম আজম ছিল বাংলাদেশে পাকিস্তানের হিরো। তার ছেলে আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল পাক প্রেমী। তো হুম, তাকে এখন 4 স্টার জেনারেল করে সেনাপ্রধান বানানো হোক অথবা নিরাপত্তা উপদেষ্টা বানানো হোক এবং ৫৪ বছর পরে আমরা ২ দোষ একসাথে হয়েছে। মানে পাগলের প্রলাপ। একটা দেশ ২৪ বছর পরে একসাথে থাকতে পারল না। আচ্ছা ৫৪ বছর পরে আবার একসাথে করবে। এবং এই দুটো নিয়ে আমাদের দেশে কিছু আওয়ামীপন্থী আম আপনার ইউটিউবার হুম, নবনীতা চৌধুরী, সাজ্জাদ কাদের, তারপরে মঞ্জুর আলম পান্না, আরো ১ জন ২ জন। তারা এগুলিকে খুব রসিয়ে আমি এই
জঙ্গি ট্রেনিং দিচ্ছি, সেনাবাহিনীতে আমি নিয়ন্ত্রণ করছি। সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেনাপ্রধান। হুম, 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 সেনাবাহিনীর বাইরে থেকে তার সেনাপ্রধান বাহিনী নিয়ন্ত্রণের কোনো সুযোগ নাই। হুম, 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 সেনাবাহিনী সেনাপ্রধান যে অর্ডার দিবে সেইভাবে কাজ করবে। হু এম আই? হুম, হুম, আমি প্রাক্তন অফিসার হিসেবে আমি হয়তো পরামর্শ দিতে পারি। জি, জেনারেল ওয়াকার আমার ছাত্র হিসেবে আমি তাকে পরামর্শ দিতে পারি। জি, কিন্তু সেনাবাহিনীতে আমার কি তারা প্রমাণ পেয়েছে যে আমি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছি? হুম, হুম, তারা হুম, বলছে আমি আহমেদুল্লাহ কি আইএসআই এর সাথে আমার যোগাযোগ আছে। আমি জঙ্গি ট্রেনিং দিচ্ছি। তারা তো মানে অনুপরিমাণ তারা কোন মানে প্রমাণ ছাড়া আলামত ছাড়া এই সমস্ত পাগলের প্রলাপ। যখন আমি তাদের বিরুদ্ধে পরপর ২ টা স্টেটমেন্ট দিয়েছি থানায়, জিডি করেছি, ওরা বন্ধ হয়েছে। হুম, 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 এইগুলি আবার নতুন করে শুরু হয়েছে। এর মধ্যে তো আবার আমি একটা কথায় বলতে, যেদিন ৮ জনের ২৫ জনের নামে ওয়ারেন্ট বের হলো গত মাসের ৮ তারিখে। হুম, হুম, তারপর আমার সাক্ষাৎকারে আমি একটাতে বলেছিলাম যে জেনারেল ওয়াকার আমাকে বলেছিল যে, "স্যার আপনি জেনারেল থেকে মাফ করে দেন। আমি ওদেরকে বিচার করব।" আমাকে বলেছিল যে, "স্যার আমি ওদেরকে বিচার করে সর্বোচ্চ সাজা দিব।" জি, তখন আমি বলেছি কি, কি বলেছি আপনারা দেখেছেন। এটার উপর ভিত্তি করে গোলাম মাওলা রনি সাহেব বলেন যে, "বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো আমান আজমি। সেই এখন সবকিছু কলকাঠি নাড়ায়, ক্ষমতা তার হাতে।" হুম, হুম, কারণ আমি জেনারেল ওয়াকার আমার ৭ জন মাফ চেয়েছি বলছি, এটা বলেছি। ডক্টর জাহেদ আরেকজন আছে। এবং আরো কয়েকজন আছে, তারা এগুলো নিয়ে মানে এদের মানে এদের পয়সা খেয়ে এগুলি করে না, তারা মানসিকভাবে বিকৃত। আই হ্যাভ নো আইডিয়া। হুম, 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 হুম। আল্লাহ তাদেরকে হেদায়েত করে এই ছুড়ে দোয়া করতে পারি।